নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর স্ট্যাটিক এবং সাবজেক্ট জিকেতে আমরা যে সিরিজটা শুরু করেছি WPSI-এর জন্য, আজ তার ডে 4। আর এখানে আজ আমরা অন্য দিনের মতো আরও 5টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যেখানে আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংক। এখানে ব্যাংকের মধ্যে ব্যাংকের হেডকোয়ার্টার দেখব, এস্টাবলিশমেন্ট ইয়ার দেখব, ভিটামিনস দেখব, ট্যাক্স দেখব, ভেরিয়াস লিস্ট দেখব, অর্থাৎ যে কনকারেন্ট লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, এগুলো দেখব। জিএসটি সম্পর্কে কিছু ধারণা নেব এবং স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো, এগুলো দেখব। স্টেট এস্টাবলিশমেন্ট ইয়ার দেখব এবং কোন স্টেট থেকে ভেঙে কোন স্টেট তৈরি হয়েছে এগুলো কিন্তু দেখব। খুব ইম্পর্টেন্ট টপিক, 5টা ইম্পর্টেন্ট টপিকের থেকে কিন্তু 5টা কোশ্চেন কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান এবং ভিডিওটা চারদিকে শেয়ার অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। আর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, অলরেডি 15টা এরকম টপিক আমি শেষ করে দিয়েছি, তাহলে প্লে লিস্টে চলে যান। WPSI-এর জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, ওই প্লে লিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ভেক্টর এবং স্কেলার। প্রথমে একটু ধারণা দিয়ে দিই ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে। ভেক্টর রাশি সেই সমস্ত রাশিগুলোকেই বলে যার মান এবং দিক দুই আছে। আর স্কেলার রাশি কাকে বলে, যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো রকম দিক নেই। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের। ডিস্ট্যান্স বা দূরত্ব, এটা কিন্তু একটা স্কেলার রাশি। ধরুন আপনি এই পজিশন থেকে এই পজিশন রয়েছে, এই পজিশন থেকে ঘুরে ঘুরে এইভাবে বি পজিশনে আসলেন, এটাই হচ্ছে আপনার কিন্তু ডিস্ট্যান্স। এইভাবে যতটা দূরত্ব আপনি অতিক্রম করেছেন সেটাই কিন্তু আপনার ডিস্ট্যান্স। আর ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ এবং বি এর মধ্যে যে ন্যূনতম দূরত্ব বা লম্ব দূরত্ব, সরলরেখা বরাবর দূরত্ব, সেটাকেই আমরা বলবো কিন্তু এর ডিসপ্লেসমেন্ট। তো দেখুন, ডিস্ট্যান্সের কোনো নির্দিষ্ট দিক নেই, প্রথমে উত্তর দিকে গেল, তারপর দক্ষিণ, তারপর পূর্ব দিকে, এইভাবে কিন্তু গিয়েছে। কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখুন, এ পজিশন থেকে বি পজিশনের দিকে একেবারে সরলরেখা বরাবর গিয়েছে। তো এই যে মান এবং দিক দুটোই রয়েছে, এটাকেই বলা হবে ভেক্টর রাশি। আর শুধুমাত্র মান থাকলে সেটাকে বলা হবে স্কেলার রাশি। এবার আমরা এক্সাম্পল দেখে নিই কোন কোন রাশিগুলো ভেক্টর স্কেলার। সাধারণত এখান থেকে একটা কোশ্চেন চলে আসে। তো ভেক্টর রাশির মধ্যে রয়েছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি। আচ্ছা, আমি একবার স্কেলার রাশিগুলো আগে বলে দিই। ডিস্ট্যান্স, স্পিড, মাস অর্থাৎ ভর, টাইম, ডেন্সিটি, ইলেকট্রিক পোটেনশিয়াল, এনার্জি বা ওয়ার্ক, টেম্পারেচার, ইলেকট্রিক চার্জ, এগুলো কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ে। ভেক্টর রাশির মধ্যে কোনগুলো পড়ে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। দেখুন, ভেলোসিটি আর স্পিডের মধ্যে সাধারণত কিন্তু গুলিয়ে যায়। স্পিড মানে কি? স্পিড মানে ডিস্ট্যান্স বাই টাইম হচ্ছে স্পিড, আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ভেলোসিটি অবশ্যই কিন্তু একটা ভেক্টর রাশি, তার কারণ ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হবে এক্ষেত্রে স্পিড, তার কারণ ডিস্ট্যান্স হচ্ছে স্কেলার রাশি। তাহলে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, টর্ক, এগুলো কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে। এবার আমরা ডিরেক্টলি চলে আসবো ভিটামিনে। ভিটামিনে আমাদের জানতে হবে ভিটামিন ক রকমের হয় এবং কীভাবে আমরা ভিটামিনকে ভাগ করতে পারি। সাধারণত আমরা ভিটামিনকে দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন আবার 4 রকমের হয়, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন। এবং ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি, সি এবং পি, এই 3টে ভিটামিন। তো এই ভিটামিনগুলো থেকে কী কী কোশ্চেন আসতে পারে? ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম থেকে কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে ভিটামিন এর অভাবে কী কী রোগ হয়, কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়। তো এগুলোই আমরা জেনেছি। তো সোর্স অতটা ইম্পর্টেন্ট নয়, সোর্স যদি আপনাদের পড়তেই হয় তাহলে অন্য যে কোনো একটা বই দেখে পড়ে নেবেন, যে কোনো বইয়ের কিন্তু ভিটামিনের সোর্স পেয়ে যাবেন, যে কোনো বায়োলজি 9, 10 বায়োলজি বই তুলে নেবেন, ওখানেই কিন্তু পেয়ে যাবেন। তো ভিটামিনের বিয়ন এখানে রয়েছে, বিয়ন। আচ্ছা, এটা আগে দেখিনি, একটু উল্টোপাল্টভাবে দেওয়া রয়েছে, এডিইকে পরে দেওয়া রয়েছে। তো ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি? রেটিনল। ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম রেটিনল। এর অভাবে কিন্তু আই, চোখ এবং স্কিনের ডিজিজ হয়, রাতকানা রোগ হয়, জেরপ্থ্যালমিয়া হয়, তারপর আমাদের কর্নিয়ার ক্ষতি হয় এবং স্কিন শুষ্ক হয়ে যায়, এগুলো কিন্তু ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন বি দেখুন, বিয়নের বিজ্ঞানসম্মত নাম থাইমিন, এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন B2 এর বিজ্ঞানসম্মত নাম রাইবোফ্লাভিন, এর অভাবে গ্লসিস্টিস রোগ হয়। B3 নিয়াসিন, এর অভাবে পেলেগ্রা রোগ হয়। ভিটামিন B6 পাইরিডক্সিন, এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন B12 এর অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়। তো মনে রাখবেন ভিটামিন B12 এটাতে শুধুমাত্র কিন্তু কোবাল্ট ধাতু রয়েছে। কোবাল্ট ধাতু কোন ভিটামিনে রয়েছে পরীক্ষা জিজ্ঞাসা করলে বলতে হবে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন। B9 এর বিজ্ঞানসম্মত নাম ফলিক অ্যাসিড, অ্যানিমিয়া। এছাড়াও B5 এর প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে, বার্নিং ফিট হয়। আর বায়োটিন রয়েছে নার্ভ ডিসঅর্ডারের ক্ষেত্রে। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড এবং এর অভাবে স্কারভি রোগ হয়।
এরপরে চলে আসবো ভিটামিন ডি। ভিটামিন ডি অভাবে কী হয়, রিকেট রোগ হয়, তারপর হাড় দুর্বল হয়ে যায়, আর এর বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নাম টোকোফেরল, এবং এর অভাবে কিন্তু ফার্টিলিটি ডিসঅর্ডার হয়, অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা যায়, স্টেরিলিটি মেলস দেখা যায়, অ্যাবরশানস ইন ফিমেলস দেখা যায়, এগুলো কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়। ফাইলোকুইনন ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম, এবং এর অভাবে কিন্তু ব্লাড ক্লটিং হয়, অর্থাৎ রক্ত একবার বার হওয়া শুরু হলে সেটা কিন্তু জমাট বাঁধতে পারে না, এর ফলে কিন্তু শরীরের রক্ত অনেকটা পরিমাণে বেরিয়ে যায় এবং মানুষ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে এই ভিটামিন কে এর অভাব ঘটলে বা ফাইলোকুইনিনের অভাব ঘটলে। তো এই দেখলেন ভিটামিন। এরপর আমরা চলে যাবো কি বিভিন্ন মিনারেলস এবং এর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং সিমটমসগুলো এখানে রয়েছে, পাশে দেখে নেবেন। তো আয়রন, প্রথমে আসবো আয়রন বা লোহার অভাব ঘটলে, শরীরে যদি আয়রন বা লোহার অভাব ঘটে তাহলে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়, লেস হিমোগ্লোবিন প্রডিউস ইন ব্লাড, আয়রনের অভাব ঘটলে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। নেক্সট আয়োডিনের অভাব ঘটলে গয়টার রোগ হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস এসছে, বহুবার এসছে। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং দাঁত দুর্বল হয়ে যায়। ফসফরাসের অভাবে রিকেট রোগ হয় চিলড্রেনদের ক্ষেত্রে। সোডিয়াম এবং পটাশিয়ামের অভাবে কী হয়, বডি এবং মাসেল উইকনেস দেখা যায়, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে সোডিয়াম এবং পটাশিয়ামের অভাব ঘটলে। আর ফ্লোরিনের অভাবে ডেন্টাল ডিজিজ হয়, দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, দাঁতের অনেক রকম প্রবলেম হয় ফ্লোরিনের অভাবে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি মিনারেলস এবং তার ডেফিসিয়েন্সি ডিজিজ। সিমটম থেকে সাধারণত কোশ্চেন আসে না, ডেফিসিয়েন্সি ডিজিজ থেকে কিন্তু ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়। নেক্সট দেখবো ট্যাক্স সম্পর্কে জানবো। ট্যাক্স সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের জানার প্রয়োজন নেই, অন্তত WBSI এর জন্য। ট্যাক্স সম্পর্কে আপনারা যদি ডিটেলস তথ্য জানতে চান, আপনারা যদি WBCS-এরও ক্যান্ডিডেট হন, তাহলে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে ট্যাক্স সিস্টেম সম্পর্কে ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন। আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং ওই প্লেলিস্টের মধ্যে। তো ট্যাক্স দু ধরনের সাধারণত, এক্ষেত্রে আমরা আলোচনা করছি ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে এর মধ্যে কোনটি ডিরেক্ট ট্যাক্স, কোনটি ইনডিরেক্ট ট্যাক্স। তো ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলো পড়ে, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স। অর্থাৎ আমি একটু এক্সাম্পল দিয়ে এখানে দেখালাম। তো এবারে আমি একটু বলে দিই ডিরেক্ট ট্যাক্স কী। ধরুন গভর্নমেন্ট আপনার কাছ থেকে ডিরেক্টলি কোনো ট্যাক্স নিচ্ছে বা ডিরেক্টলি কোনো ট্যাক্স আদায় করছে, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। যেমন ধরুন ইনকাম ট্যাক্স আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি কেটে নেওয়া হচ্ছে, ওয়েলথ ট্যাক্স আপনি ডিরেক্টলি গভর্নমেন্টকে দিচ্ছেন, গিফট ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এগুলো কিন্তু ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলো পড়ছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, তারপরে রয়েছে সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি, জিএসটি রয়েছে। জিএসটি কিন্তু একটা ইনডিরেক্ট ট্যাক্স, মনে রাখবেন। তো ইনডিরেক্ট ট্যাক্স কোনগুলো, ধরুন আপনি মার্কেট থেকে কোনো জিনিস কিনলেন, ওর ওপর অলরেডি কোনো একটা ট্যাক্স বসানো রয়েছে, ওই ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্ট আপনার কাছ থেকে ডিরেক্টলি নিতে পারছে না, কোম্পানি আপনার কাছ থেকে নিচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু কোম্পানির কাছ থেকে ওই ট্যাক্সটা আদায় করছে, এটা কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স। তো এই হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের সাধারণ ডেফিনেশন এবং এর এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। জিএসটি কিন্তু মনে রাখবেন অবশ্যই একটা ইনডিরেক্ট ট্যাক্স। এবারে দেখুন জিএসটির কয়েকটা টাইপ আপনারা দেখে নিন। জিএসটি তিন ধরনের হয় সাধারণত, সিজিএসটি, এইচজিএসটি এবং আইজিএসটি। সিজিএসটি কথার অর্থ হচ্ছে সেন্ট্রাল জিএসটি, বা এর আরেক নাম হচ্ছে সিজিএসটি। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যালট করা হয়। আর এইচজিএসটি স্টেট জিএসটি, এটা কিন্তু অ্যালট করা হয় স্টেট গভর্নমেন্টের দ্বারা। আর আইজিএসটি, দুজনেই কিন্তু এই আইজিএসটির ভাগ পায়, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড জিএসটি, আইজিএসটির শর্ট ফর্ম, তো ফুল ফর্ম। তো এই হচ্ছে তিন ধরনের জিএসটি, আর এটা অবশ্যই আমি একটু আগে বললাম ইনডিরেক্ট ট্যাক্স। এবার একটু দেখে নিন, আপনাদের ধারণা চলে আসবে যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে কোন গভর্নমেন্ট কোন ধরনের ট্যাক্স আদায় করে এবং কোন ট্যাক্স দুই গভর্নমেন্টই কিন্তু আদায় করে। এই লিস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। দেখুন ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট, এর মাধ্যমে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হবে। দেখুন ইউনিয়ন লিস্টের মধ্যে কোনগুলো পড়ে, ডিফেন্স, ব্যাঙ্কিং, কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন, এগুলো কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। আমরা যখন আলোচনা করবো স্টেট লিস্ট, তার মধ্যে কী কী পড়ছে, পুলিশ, ট্রেড, এগ্রিকালচার, ইরিগেশন, এগুলো কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে। এগ্রিকালচারের ক্ষেত্রে যে ট্যাক্সটা আদায় করা সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট নেয়। আর কনকারেন্ট লিস্ট যেগুলো দুজনের আন্ডারে যেগুলো পড়ে, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেগুলো কী কী, এডুকেশান, ফরেস্ট, ট্রেড, ম্যারেজ, অ্যাডপশন, সাকসেশন, এরকম অনেক রয়েছে। তো অ্যারাউন্ড ইউনিয়ন লিস্টে 100টা পয়েন্ট রয়েছে, কনকারেন্ট লিস্টে 66টা প্রভিশন রয়েছে বর্তমানে, এবং স্টেট লিস্টে বর্তমানে আচ্ছা আমি এখানে একটু উল্টো বললাম, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে 100খানা সাবজেক্ট রয়েছে, কনকারেন্ট নয়, এটা স্টেট লিস্টের ক্ষেত্রে আগে 66টা আর্টিকেল ছিল, বর্তমানে এখানে 61টা আর্টিকেল আছে, এবং
আপনারা যখন বলবেন কনকারেন্ট লিস্ট সেখানে কিন্তু 52টা আর্টিকেল রয়েছে, কিন্তু প্রথমে এখানে ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে ছিল 97টা, পরে 100টা বাড়িয়ে করা হয়েছে। আর কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে প্রথমে ছিল 47, সেটা পরে করে বাড়ানো হয়েছে 52টা, এবং স্টেট লিস্টের ক্ষেত্রে প্রথমে ছিল 66টা, সেটা কমিয়ে করা হয়েছে 61টা। তো এই হচ্ছে ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট। এখান থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসে ইউপিএসসি সিডিএস 2 2021 কিন্তু এবারে এই যে স্টেট, সেন্ট্রাল এবং কনকারেন্ট লিস্ট থেকে স্টেটমেন্ট বেসে কোশ্চেন এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং এখান থেকে কিন্তু ডব্লিউপিএসআই বা ডব্লিউপি অন্যান্য এক্সাম, ডব্লিউপিএসসির এক্সামে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসে। হয়তো এখান থেকে বলে দেবে যে পুলিশ কোন লিস্টের মধ্যে পড়ে, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট কোনটার মধ্যে পড়ে। কারেক্ট অ্যান্সার হবে কিন্তু পুলিশ স্টেট লিস্ট, অথবা বলে দেবে ফরেস্ট কিসের মধ্যে পড়ে, ফরেস্ট কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। নেক্সট দেখবো ইন্ডিয়ান ব্যাঙ্কস হেডকোয়ার্টার। আমাদের ভারতবর্ষে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোর হেডকোয়ার্টার কোথায়? তো বেশিরভাগ ব্যাঙ্কের হেডকোয়ার্টার দেখবেন মুম্বাই। তো মুম্বাইকে তো বলা হয়, আপনারা প্রত্যেকেই জানেন, ফিনান্সিয়াল ক্যাপিটাল ভারতবর্ষের। তো মুম্বাই বা মহারাষ্ট্রে কিন্তু সবচেয়ে বেশি ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে, আপনারা এখানেই দেখতে পাবেন। দেখুন, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে মুম্বাই হেডকোয়ার্টার, বন্ধন ব্যাঙ্ক রয়েছে কলকাতা হেডকোয়ার্টার। আচ্ছা, এগুলো আপনাদের মনে রাখতে পারবেন না, আপনারা অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে মোটামুটি, এখানে 3 আর এখানে 1 2 3 4 5 6 7 8 মানে 24টা ব্যাঙ্ক রয়েছে। মনে রাখা খুবই কষ্ট, আচ্ছা সরি 32টা রয়েছে, মনে রাখা খুবই কষ্টকর। তো আপনারা জাস্ট 3 থেকে 4 বার রিডিং দিয়ে দেবেন, পরীক্ষায় কোশ্চেন আসলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক মুম্বাই, বন্ধন ব্যাঙ্ক কলকাতা। আচ্ছা, যে ব্যাঙ্কগুলোর হেডকোয়ার্টার মুম্বাইতে নেই সেগুলো ছাড়া বাকি যে ব্যাঙ্কগুলো, সেগুলো জাস্ট একটু ভালো করে দেখে নেবেন, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সটা বেশি থাকে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু যে কোনো ব্যাঙ্ক দেখলে মুম্বাই টিক করে। তো অ্যাক্সিস ব্যাঙ্ক মুম্বাই, বন্ধন ব্যাঙ্ক কলকাতা, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পুনে, কানাড়া ব্যাঙ্ক বেঙ্গালুরু, ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক ইম্পর্টেন্ট নয়, বাদ দিন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক অতটা ইম্পর্টেন্ট নয়, ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক ইম্পর্টেন্ট নয়, ধনলক্ষ্মী ব্যাঙ্ক ত্রিশুরে রয়েছে, ফেডারেল ব্যাঙ্ক আলুভা কোচিতে রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক ইম্পর্টেন্ট, আইসিআইসি ব্যাঙ্ক মুম্বাই ইম্পর্টেন্ট, আইডিবিআই ব্যাঙ্ক ইম্পর্টেন্ট মুম্বাই। তারপরে রয়েছে আইডিএফসি, অতটা ইম্পর্টেন্ট নয়। ইন্ডিয়ান ব্যাঙ্ক ইম্পর্টেন্ট, চেন্নাইতে রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেন্নাইতে রয়েছে। ইন্দুসল্যান্ড ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট, পুনেতে রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক রিসেন্টলি এই নিয়ে কিছু প্রভিশন বার হলো, তো এটাও ইম্পর্টেন্ট, শ্রীনগরে রয়েছে। কর্ণাটকা ব্যাঙ্ক এগুলো পড়ার দরকার নেই মোটামুটি। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এটা দেখে রাখুন, মুম্বাইতে রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নিউ দিল্লি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিউ দিল্লি। আরবিএল ব্যাঙ্ক মুম্বাই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক বাদ দিন, তামিলনাড়ু এই ব্যাঙ্কটা বাদ দিন। ইউসিও ব্যাঙ্ক কলকাতায় রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট, ইয়েস ব্যাঙ্ক মুম্বাইতে রয়েছে। তো বেশিরভাগ ইম্পর্টেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু মুম্বাইতে রয়েছে। তো এরপর আমরা দেখব কিছু কিছু ব্যাঙ্ক তার এস্টাবলিশমেন্ট ইয়ার, এবং এখানে কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে, আমরা নেক্সট স্লাইডে আরও কিছু ব্যাঙ্ক দেখব। এলাহাবাদ ব্যাঙ্ক অতটা ইম্পর্টেন্ট নয়, এই এস্টাবলিশমেন্ট ইয়ারগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সবচেয়ে এস্টাবলিশমেন্ট ইয়ার ইম্পর্টেন্ট হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1955 সালে, কিন্তু প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন নামে 3টে ব্যাঙ্ক ছিল। তো 3টে ব্যাঙ্কের নাম কী কী? তো 3টি ব্যাঙ্ক হচ্ছে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ। এই 3টে ব্যাঙ্কের মিলিতভাবে কিন্তু 1921 সালে করা হয় ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তীকালে এই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1955 সালে পরিণত হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। তো এই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিস্ট্রি। তো এটা ইম্পর্টেন্ট খুবই, তাছাড়া বাকি ব্যাঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি আমি আলোচনা করেছি। আপনি যদি না দেখে থাকেন প্লেলিস্টে চলে যান, প্লেলিস্টের মধ্যে প্রথম ভিডিও 3টে দেখে নিন, তবে কিন্তু আপনাদের আরবিআই সম্পর্কে কোনো রকম প্রবলেম থাকবে না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মোটামুটি ইম্পর্টেন্ট, আপনাদের এখানে রয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক মোটামুটি ইম্পর্টেন্ট। তো সমস্ত ব্যাঙ্ক পড়া লাগে না, এই ব্যাঙ্কগুলো দেখে রাখবেন, তবুও একবার চোখ বুলিয়ে রাখবেন, যদি কোশ্চেন এসে যায় বাই চান্স, তাহলে কিন্তু অন্তত আপনারা অ্যাটেম্প করতে পারবেন। তবে ইম্পর্টেন্টগুলো এইগুলো। এবার চলে আসে নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দেখাবো নেক্সট স্লাইডে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বুঝতেই পারছেন নামের মাধ্যমে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উদ্দেশ্যেই কিন্তু এই ব্যাঙ্কটা তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠা সাল কত? 1982 সাল। 1982 সালে জুলাই মাসে কিন্তু এই ব্যাঙ্কটা প্রতিষ্ঠা করা হয়। আর এই যে নাবার্ডের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাই। নাবার্ডের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। নেক্সট দেখবো, নেক্সট রয়েছে এক্সিম ব্যাঙ্ক। এক্সিম ব্যাঙ্কের ফুল ফর্ম কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দ্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামের মাধ্যমে বুঝতে পারছেন এক্সপোর্ট এবং ইম্পোর্ট রিলেটেড যে প্রভিশন, সেগুলো কিন্তু এই এক্সিম ব্যাঙ্কের মাধ্যমেই সামলানো হয়। তো প্রতিষ্ঠা কত সালে হয়? 1 জানুয়ারি 1982 সাল। আর এখানে বলছে দেখুন, ইট স্টার্টেড অপারেটিং উইথ হেড অফিস ইন মুম্বাই, এবং মুম্বাইতে হেড অফিস কিন্তু মার্চ 1982 সালে কিন্তু এটা হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছেন হেডকোয়ার্টারের কিন্তু মুম্বাইতে রয়েছে। নেক্সট রয়েছে সিডবি। সিডবির ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এটা তৈরি হয় 2রা এপ্রিল 1990 সালে এবং ইন্ডিয়ান পার্লামেন্টের একটা অ্যাক্টের মাধ্যমে। তো এখানে মনে রাখবেন এই যে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমএসএমই সেক্টরে বিভিন্ন রকম লোন দেওয়ার জন্য, এমএসএমই সেক্টরের ফুল ফর্ম কি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এই এমএসএমই সেক্টরে বিভিন্ন রকম লোন দেওয়ার জন্য, এই সেক্টরকে অন্যান্য সেক্টরের সাথে কোঅর্ডিনেট করার জন্য কিন্তু এই যে সিডবি তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিডবির ফুল ফর্ম ইম্পর্টেন্ট, সিডবি কত সালে প্রতিষ্ঠা হয় ইম্পর্টেন্ট, এবং সিডবির হেডকোয়ার্টার কোথায় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখুন সেবি। তো সেবি কি, সেবির হেডকোয়ার্টার দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই রয়েছে, সেবির হেডকোয়ার্টার দেওয়াই রয়েছে মুম্বাই। আর কত সালে প্রতিষ্ঠা হয়, এপ্রিল 12, 1992। সেবি কিন্তু প্রতিষ্ঠা হয় 1992 সালে। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 12ই এপ্রিল 1992 সালে তৈরি হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন ডিরেক্টলি কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট দেখব স্টেট রিঅর্গানাইজেশন, বা এটাকে বলতে পারেন কোন স্টেট কত সালে প্রতিষ্ঠা হয়। এর সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কমিটির নাম বলে দেবো যেগুলো স্টেট রিঅর্গানাইজেশন কমিটির নামে পরিচিত, এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমি এইগুলো বলে দিই, এখানে যেগুলো রয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সময় এবং তালিকা। 1956 সালে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আপনারা জানেন এটা। 1956 সালে অন্ধ্রপ্রদেশ এবং 1956 সালে কেরালা কিন্তু গঠিত হয়। প্রথম রাজ্য যেটা গঠিত হয় ভাষার মাধ্যমে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ 1956 সালে। তারপর 1956 সালে কর্ণাটক গঠিত হয় এবং 1973 সালে কর্ণাটক নাম গ্রহণ করে। 1960 সালে বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে বোম্বে প্রদেশ বিভক্ত হয়ে গুজরাট এবং মহারাষ্ট্র গঠিত হয়। গুজরাট এবং মহারাষ্ট্র প্রথমে কিন্তু ছিল না, একত্রে বোম্বে নামে পরিচিত ছিল। 1963-তে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। 1966-তে পাঞ্জাব এবং হরিয়ানা কিন্তু হয়, এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর আগে শুধুমাত্র এর নাম ছিল পাঞ্জাব। 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায়। 1971 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মণিপুর ত্রিপুরা মেঘালয় রাজ্যের স্বীকৃতি পায়। আর 1974 অতটা ইম্পর্টেন্ট নয়, তবে 1975 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে 1974 একসাথে দেওয়া রয়েছে। 1974 সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায়, কিন্তু 1975 সালের 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। 1986 সাল মিজোরাম এবং অরুণাচল প্রদেশ গঠিত হয়। 1987 সাল গোয়া গঠিত হয়। আর 31শে অক্টোবর দেখলেন 2019 থেকে জম্মু এবং কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হবে, যার নাম হবে জম্মু কাশ্মীর। এখানে একটা দেওয়া নেই, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়, বা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে বিভক্ত তৈরি হয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন উত্তরপ্রদেশ থেকে ভেঙে উত্তরাখণ্ড কত সালে তৈরি হয়। আর একটা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের প্রবলি এই পরীক্ষাটায় কিংবা এর আগের কোনো একটা পরীক্ষা এসেছিল। আচ্ছা, ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরে এসেছিল যে ছত্তিশগড় কোন রাজ্য থেকে ভেঙে তৈরি হয়, মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার আপনারা দেখে গেছেন। তো এই মধ্যপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ভেঙে কত সালে তৈরি হয়, সেই দুটো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে ভেঙে কত সালে তৈরি হয়, এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ভেঙে কত সালে তৈরি হয়, এই দুটো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছেন। তো এবারে আমি কয়েকটা কমিটির নাম বলে দিই। কমিটির নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই কমিটিগুলো কিন্তু স্টেট রিঅর্গানাইজেশনের সাথে যুক্ত, বা নতুন যে রাজ্য সেটা কিসের ভিত্তিতে ভাঙা হয়, ভাষাগত ভিত্তিতে নাকি তাদের যে কাস্টের ভিত্তিতে, নাকি বিভিন্ন রকম যে এথনিসিটি তার ভিত্তিতে ভাঙা হবে, সেটা নিয়ে যে কমিটিগুলো গঠিত হয় তার মধ্যে 3টে কমিটি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কমিটি। একটা হচ্ছে ধর কমিটি কিন্তু 1947 সালে এসকে ধরের আন্ডারে গঠিত হয়। আর এই ধর কমিটি ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ভিত্তির মর্যাদা দিকে কিন্তু অস্বীকার করে। অর্থাৎ এই ধর কমিটি বলে যে ভাষাগত ভিত্তিতে কখনোই এটা উচিত নয় যে রাজ্যগুলোকে ভাঙা। তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন কমিটির মধ্যে পড়বে। 2 নম্বর হচ্ছে জেপিভি কমিটি। জেপিভি কমিটিতে জেতে কি, জেতে রয়েছে জওহরলাল নেহেরু, পিতে সর্দার বল্লভভাই প্যাটেল, আর পিতে পট্টবী সীতারামাইয়া, আর ভিতে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 3জন নাম, জওহরলাল নেহেরু, পট্টবী সীতারামাইয়া এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই যে জেপিভি কমিটি 1948 সালে হয় কংগ্রেসের জয়পুর অধিবেশনে, এবং এরাও কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ব্যাপারটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দেয়, যদিও এখানে কিন্তু জনসমর্থন ছিল। কারণ দেখুন, অ্যাকচুয়ালি ভাষার ভিত্তিতে হওয়াটাই উচিত, এবং পরবর্তীকালে সেটা হয়ও। তার কারণ দেখুন, ভাষার ভিত্তিতে যদি না করা হতো, এথনিসিটির ভিত্তিতে করা হতো, তাহলে একটা পাশের স্টেটে ধরুন বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, তার পাশের স্টেটেও রয়েছে বাংলা এবং হিন্দি, দুটো রাজ্যের মধ্যে কিন্তু মিল খাবে না। যখন বাংলা এবং বাংলা একত্রে কমিউনিকেট করতে পারবে, তখন কিন্তু সেই রাজ্যের পক্ষে শাসন করাটা অনেকটা বেশি, সুযোগ সুবিধা অনেকটা বেড়ে যাবে, এবং সেই রাজ্যেরও কিন্তু অনেকটা সহজ হবে। এবং ফাইনালি 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফজল আলী কমিশন। এটা 1953 সালের অক্টোবরে
অ্যাকচুয়ালি এটা তৈরি হয় এবং এখানে এর মাধ্যমে বলা হয় যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হবে। তো এই যে কিন্তু তিনটে প্রধান ইম্পর্ট্যান্ট কমিটির মধ্যে এই তিনটে খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে যে জেপিবি কমিটি কিসের সাথে যুক্ত, ফজল আলী কমিশন কিসের সাথে যুক্ত, ধর কমিটি কিসের সাথে যুক্ত, মনে রাখবেন স্টেট রিঅর্গানাইজেশনের সাথে যুক্ত। তো এরকম কিন্তু অনেক কমিটি আছে, অনেক কমিটি ইম্পর্ট্যান্ট আছে, সরকারি যা কমিশন আছে, এরকম অনেক কমিটি রয়েছে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করব, তবে এইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, পারলে আপনারা নিজে থেকেও একবার দেখে রাখবেন এই কমিটিগুলো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।